আজ আমরা কথা বলবো 2026 সালের প্রস্তাবিত গণভোট নিয়ে। এই ভিডিওতে কোনো দলীয় প্রচার নেই, কোনো পক্ষপাত নেই, শুধু একটাই লক্ষ্য, সরকার কি প্রস্তাব দিচ্ছে, কি সংস্কার করতে চাচ্ছে, গণভোটে হ্যাঁ দিলে কি কি পরিবর্তন আসবে, আর সেগুলো সাধারণ মানুষের জীবনে কি অর্থ বহন করে, এই বিষয়গুলো সহজভাবে বোঝা। ডোকু বাংলা চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। প্রথমেই একটা বিষয় পরিষ্কার করে নিই, 2026 সালের গণভোট মানে শুধু ভোট না, এটা মূলত রাষ্ট্র চালানোর নিয়মে বড় ধরনের পরিবর্তনের প্রশ্ন। এখানে জনগণের কাছে জানতে চাওয়া হবে, আপনারা কি চান রাষ্ট্র ব্যবস্থা আগের মতোই থাকুক, নাকি কিছু মৌলিক কাঠামোগত সংস্কার হোক? এখন প্রশ্ন হল, হঠাৎ কেন এই গণভোটের কথা উঠল? বাংলাদেশে দীর্ঘদিন ধরে একটা অভিযোগ শোনা যায়, নির্বাচন নিয়ে আস্থা নেই, ক্ষমতা অতিরিক্তভাবে কেন্দ্রীভূত, সংসদে সংখ্যাগরিষ্ঠতা মানেই প্রায় সব সিদ্ধান্ত একতরফাভাবে পাস। এই প্রেক্ষাপটে বলা হচ্ছে, শুধু সরকার পরিবর্তন হলেই সমস্যার সমাধান হবে না, সরকার ব্যবস্থার ভেতরে পরিবর্তন দরকার। সেই পরিবর্তনের অনুমোদন নিতেই গণভোটের আয়োজন। এখন জানার চেষ্টা করব, সরকার কি কি সংস্কার বা পরিবর্তনের প্রস্তাবনা দিয়েছে। উল্লেখ্য, ভিডিওর সুবিধামতো প্রস্তাবনার সিরিয়াল দেয়া হয়েছে। প্রস্তাবনা নম্বর 1, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ। এটা সবচেয়ে বড় প্রস্তাব। বর্তমানে বাংলাদেশে যে সংসদ ব্যবস্থা চালু আছে সেটা একক কক্ষের, অর্থাৎ একটাই সংসদ, যেখানে আইন হয়, সরকার গঠিত হয়, সংবিধান বদলায়। বর্তমান সরকারের প্রস্তাব হচ্ছে এই একক সংসদের বদলে 2 কক্ষের সংসদ ব্যবস্থা। একটা হবে নিম্নকক্ষ, আর একটা হবে উচ্চকক্ষ, যাকে অনেক দেশেই সিনেট বলা হয়। নিম্নকক্ষ হবে প্রায় বর্তমান সংসদের মতোই, সরাসরি জনগণের ভোটে নির্বাচিত। এই কক্ষ সরকার গঠন করবে, বাজেট পাশ করবে। কিন্তু নতুন যে বিষয়টা আসছে সেটা হলো উচ্চকক্ষ। উচ্চকক্ষের কাজ হবে আইনগুলো আরেকবার যাচাই করা, সংবিধান সংশোধনের ক্ষেত্রে দ্বিতীয় স্তরের অনুমোদন দেওয়া এবং ক্ষমতার ভারসাম্য রক্ষা করা। এই কক্ষ সরকার গঠন করবে না, বাজেট আটকে দেবে না, কিন্তু আইন যেন হুট করে একপাক্ষিকভাবে পাশ না হয় সেটা নিশ্চিত করবে। এখানে বিশেষভাবে উল্লেখ করার বিষয় হচ্ছে, ভারত, পাকিস্তান, আমেরিকা, মালয়েশিয়া, থাইল্যান্ড সহ বিশ্বের বহু দেশে দ্বিকক্ষের সংসদ ব্যবস্থা চালু আছে। প্রস্তাবনা নম্বর 2, নির্বাচনকালীন সরকার ব্যবস্থা। আরেকটা বড় আলোচনা হচ্ছে নির্বাচনের সময় সরকার কিভাবে কাজ করবে। প্রস্তাবনায় বলা হচ্ছে, নির্বাচনের সময় ক্ষমতাসীন সরকার থাকবে। প্রস্তাবনায় যেটা বোঝানো হচ্ছে সেটা হল, সরকার সম্পূর্ণভাবে বিলুপ্ত হবে না, আবার পুরো ক্ষমতা নিয়েও চলবে না। অর্থাৎ এটা না পুরো ক্ষমতাসীন সরকার, না পুরো নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার। এটা একটি সীমিত ক্ষমতার নির্বাচনকালীন প্রশাসন, কিন্তু তারা বড় নীতিগত সিদ্ধান্ত নিতে পারবে না। অর্থাৎ প্রশাসন চলবে, কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে নির্বাচনের মাঠ প্রভাবিত করা যাবে না। উদ্দেশ্য একটাই, নির্বাচনের সময় যেন সবাই সমান সুযোগ পায়। প্রস্তাবনা নম্বর 3, নির্বাচন কমিশনের স্বাধীনতা। অনেকের অভিযোগ, নির্বাচন কমিশন কাগজে স্বাধীন, বাস্তবে নয়। এখানে প্রস্তাব হচ্ছে নির্বাচন কমিশনের নিয়োগ প্রক্রিয়া আরও স্বচ্ছ করা, কমিশনের বাজেট ও প্রশাসনিক ক্ষমতা সরকার থেকে আলাদা রাখা। সহজভাবে বললে, নির্বাচন কমিশন যেন কারো অধীন দপ্তর না হয়ে নিজেই নিজের দায়িত্ব পালন করতে পারে। প্রস্তাবনা নম্বর 4, বিচার বিভাগের স্বাধীনতা। এই প্রস্তাবনায় বিচার বিভাগ নিয়েও কথা আছে। বলা হচ্ছে, বিচারক নিয়োগে নির্বাহী বিভাগের প্রভাব কমাতে হবে, নিম্ন আদালতের প্রশাসনিক স্বাধীনতা বাড়াতে হবে। এর মানে হল, রাজনৈতিক প্রভাব বা ক্ষমতার চাপে নয়, আইন অনুযায়ী বিচার নিশ্চিত করা। প্রস্তাবনা নম্বর 5,
সংবিধান সংশোধনে গণভোট বাধ্যতামূলক। এটা খুব গুরুত্বপূর্ণ একটি প্রস্তাব। প্রস্তাব অনুযায়ী মৌলিক অধিকার, নির্বাচন ব্যবস্থা, রাষ্ট্রের কাঠামো এই বিষয়গুলোতে সংসদ একা সিদ্ধান্ত নিতে পারবে না। জনগণের সরাসরি সম্মতি লাগবে। অর্থাৎ গণভোট ছাড়া এসব বড় পরিবর্তন আর সম্ভব হবে না। এতে সংবিধান আরও সুরক্ষিত হবে। ইচ্ছামতো পরিবর্তন করা কঠিন হয়ে যাবে। প্রস্তাবনা নম্বর 6, দুর্নীতি ও জবাবদিহি। প্রস্তাবে বলা হচ্ছে দুর্নীতি দমন সংস্থাকে আরও স্বাধীন করা, বড় রাষ্ট্রীয় সিদ্ধান্ত ও চুক্তিতে সংসদীয় নজরদারি বাড়ানো। লক্ষ্য একটাই, রাষ্ট্রের ক্ষমতা যেন অন্ধকারে না থাকে। এতক্ষণ যে প্রস্তাবনার কথা বলা হলো, এই প্রস্তাবনাগুলো এসেছে মূলত জুলাই সনদে উত্থাপিত সংস্কার ভাবনা থেকে। সহজ কথায় বললে, গণভোটে আপনি আমি হ্যাঁ ভোট দিলে জুলাই সনদের বাস্তবায়ন নিশ্চিত হবে। এর মানে এই নয়, জনগণ যদি হ্যাঁ বলে সব কিছু একদিনে বদলে যাবে। এর মানে হল, সরকার সংস্কারের সাংবিধানিক ম্যান্ডেট পাবে। এরপর ধাপে ধাপে আইন প্রণয়ন হবে, সময় নির্ধারণ হবে, বাস্তবায়ন শুরু হবে। শেষ কথা, এই গণভোট কোনো দলের প্রশ্ন নয়। এটা ক্ষমতায় কে আসবে সেই প্রশ্নও না। এটা প্রশ্ন করছে, আমরা কী ধরনের রাষ্ট্র ব্যবস্থা চাই, যেখানে ক্ষমতা কেন্দ্রীভূত থাকবে নাকি যেখানে ক্ষমতার উপর নিয়ন্ত্রণ থাকবে। সেই সিদ্ধান্তটাই শেষ পর্যন্ত জনগণের হাতে।